নমস্কার বন্ধুরা, আমরা আবারও এসে গেছি নতুন একটি গল্প নিয়ে আমাদের এমটিভি স্টোরি চ্যানেলে। আজকের গল্প দেবাশিস মজুমদারের লেখা গ্রিফিন রহস্য। আপনারা যদি এনার আরও গল্প পড়তে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আজকের গল্পে হিরণ্য মুখার্জির ভূমিকায় ত্রিদেব দাস, অর্জুনের ভূমিকায় রাখাল মান্না, প্রফেসর আদ্রিয়ান স্যাভেজের ভূমিকায় অনুপম মণ্ডল, প্রফেসর হেক্টর সামারাসের ভূমিকায় শীর্ষেন্দু মাইতি, প্রফেসর সালভিও আলবার্তনির ভূমিকায় শতদ্রু মাইতি, আহমেদ আল খাদুনের ভূমিকায় শুভঙ্কর হালদার, গল্পের কথক, পোস্টার ডিজাইনিং, এডিটিং ও সাউন্ড এফেক্টে দেবপ্রসাদ কাঁসারি, গল্পের সূত্রধর উইলিয়ামসন ও মনোজের ভূমিকায় আমি সাগর মণ্ডল। তো চলুন শুরু করা যাক আজকের কল্পবিজ্ঞানের গল্প গ্রিফিন রহস্য। দুপুরবেলায় তার বাড়ির সুইমিং পুলে বেশ অনেকক্ষণ ধরে সাঁতার কাটছিলেন জীববিজ্ঞানের খ্যাতনামা বিজ্ঞানী প্রফেসর হিরণ্য মুখার্জি। সাঁতারটা তার কাছে মেন্টাল রিলিফ এবং ফিজিক্যাল এক্সারসাইজ। সাঁতার কাটাটা একদিকে তাকে যেমন মানসিক শান্তি দেয়, তেমনি এই সাঁতার কাটার সময় সমস্ত রকম জটিল চিন্তাভাবনা থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেন। গতকালই তিনি দিল্লি থেকে ফিরেছেন। জনক এখন সরকারি সুরক্ষার মধ্যে রয়েছে। এই কমাসের মধ্যে জনক অনেক পরিণত হয়ে গেছে। তাকে ঘিরে যে গবেষণার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, প্রফেসর হিরণ্য মুখার্জি তার সর্বোচ্চ পদে নিযুক্ত হয়েছেন, কারণ তিনি জনকের বিরল শারীরিক অভিযোজনের ক্ষমতাগুলিকে প্রথম প্রকাশ্যে এনেছেন। জনকের মতো বিরল ক্ষমতাধরকে তাই সরকারি সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে দিল্লিতে। টানা কয়েক মাসের গবেষণার পর প্রফেসর মুখার্জি তার নিজের বাড়িতে ফিরেছেন গতকাল। তার অবর্তমানে অর্জুন চমৎকারভাবে তার নোটস প্রভৃতি সামলে রেখেছে। দিল্লি থেকে তিনি যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাঠিয়েছেন সেগুলো সুন্দরভাবে ক্যাটালগ করে কম্পিউটারে সেভ করে রেখেছে অর্জুন। প্রফেসর মুখার্জির কথা অনুযায়ী অর্জুন এ বাড়িতে একজন নতুন রান্না ও ঘরের সর্বক্ষণের কাজ করার লোক নিয়োগ করেছে। লোকটির নাম হরিদাস। মনোজ আমেরিকায় গেছে তার গবেষণা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহের জন্য। তাই প্রফেসর মুখার্জি আপাতত কিছুটা নিশ্চিন্ত। দিল্লিতেও এই মুহূর্তে তার কোনো কাজ নেই। এখন আগামী কয়েক মাস জনক সংক্রান্ত যে গবেষণা হবে তার মূল লিড করবেন প্রফেসর বংশীধর দেশপাণ্ডে। তাই এখন প্রফেসর মুখার্জি একটু বিশ্রাম নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রফেসর মুখার্জি সবেমাত্র সাঁতার শেষ করে সুইমিং পুলের পাশে রাখা এক আরাম চেয়ারে তোয়ালে জড়িয়ে বসে একটু বিশ্রাম নেওয়ার প্রচেষ্টা করছেন। এমন সময় একটু হন্তদন্ত হয়েই প্রবেশ করল অর্জুন। তার হাতে প্রফেসর মুখার্জির মোবাইল ফোন। সে ফোনটা নিয়ে প্রফেসর মুখার্জির কাছে এসে তাকে বলল, স্যার, কোস্টারিকা থেকে প্রফেসর আদ্রিয়ান সাভেজ ফোন করেছেন, বলছেন খুব জরুরি দরকার। প্রফেসর মুখার্জি ফোনটা অর্জুনের কাছ থেকে নিলেন। আদ্রিয়ান স্যাভেজ পৃথিবী বিখ্যাত একজন জীববিজ্ঞানী এবং প্রফেসর মুখার্জির বহুদিনের পুরানো বন্ধু। এত দূর থেকে যখন স্যাভেজ ফোন করেছেন তখন নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রফেসর মুখার্জি ফোন ধরে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে স্যাভেজের গলা পরিষ্কার শোনা গেল। নিজেদের কুশল বিনিময়ের পর দুজনের মধ্যে কথা হলো অনেকক্ষণ। যা বলার বললেন আদ্রিয়ান স্যাভেজই। হিরণ্য মুখার্জি বেশিরভাগ সময়ে ছিলেন শ্রোতার ভূমিকায়। আদ্রিয়ান স্যাভেজ যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায়, কোস্টারিকার পশ্চিম উপকূলের শহর ম্যাঙ্গানিলো থেকে সমুদ্রের প্রাণীদের ওপর গবেষণার উদ্দেশ্য নিয়ে সিনারিটা নামক এক আধুনিক জলযানে প্রফেসর পাবলো ম্যানুলো এবং আরও কয়েকজন বিজ্ঞানী গিয়েছিলেন। জলযানটির পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন সেই হুগো নেভোদা সর্বপ্রথম প্রশান্ত মহাসাগরের ওপর ভাসমান এক অনামী দ্বীপের কাছাকাছি এক অদ্ভুত প্রাণীকে দেখতে পান। প্রাণীটি মাথা ঈগল পাখির মতো বড় এবং শরীরটা সিংহের মতন, অনেকটা গ্রিক পুরাণ গ্রিফিনের মতো দেখতে। তিনি প্রাণীটির উড়ন্ত অবস্থায় একটি ছোট্ট ভিডিও তোলেন এবং পাশাপাশি
কয়েকটি ছবিও তোলেন। ভিডিও আর ছবিগুলি তিনি বিজ্ঞানীদের দেখান। তারা সবাই যে বিশ্বাস করেছিলেন তা নয়, কিন্তু পরদিন প্রাণীটিকে ওই নির্জন দ্বীপের কাছাকাছি উঠতে দেখা যায় এবং বিজ্ঞানী দলের অনেকেই দেখেন যে প্রাণীটি ওই দ্বীপের কোথাও নেমে গেল। ওই দ্বীপটি কোস্টারিকা সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। কোনো মানচিত্রেও এত ছোট দ্বীপের কোনো উল্লেখ থাকে না। প্রফেসর পাবলো ম্যানুলো দেশে ফিরে এই বিষয়ে আমাকে সব জানায় এবং ছবিগুলো দেখায়। আমি ওই দ্বীপে গিয়ে এই সম্বন্ধে খবর করার উদ্যোগ নিই এবং শেষ পর্যন্ত মার্কিন ধনকুবের এবং ব্যবসায়ী মার্ক উইলিয়ামসনের সাহায্য প্রার্থনা করি। উইলিয়ামসন প্রভাবশালী লোক, ফলে সহজেই তিনি ওই দ্বীপে গিয়ে অনুসন্ধান চালানোর আন্তর্জাতিক ছাড়পত্র জোগাড় করেন। এখন আমার নেতৃত্বে একটি দল যাবে এবং ওই দ্বীপে অনুসন্ধান চালাবে। আমি চাই আপনাকেও এই দলে নিতে। সব শুনে হিরণ্য মুখার্জির মধ্যেও এ ব্যাপারে একটা আগ্রহ এবং উত্তেজনা জন্মেছে। তার হাতেও এই সময় বিশেষ কোনো কাজ নেই। এরকম একটা অভিযানের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া বোকামি। তাই প্রফেসর মুখার্জি প্রায় সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঠিক হলো, প্রফেসর স্যাভেজ হিরণ্য মুখার্জির কোস্টারিকার রাজধানী সান জোসে পৌঁছানোর প্লেনের টিকিট পাঠিয়ে দেবেন। 3 দিনের মধ্যেই তিনি রওনা দেবেন। আদ্রিয়ান স্যাভেজ তাকে ইমেলে টিকিট সহ সেই অদ্ভুত প্রাণীটির ছবি ও ভিডিও পাঠিয়ে দেবেন। অভিযানে যারা অংশ নেবে তারা সবাই মিলিত হবে সান জোস শহরের হোটেল আমেরিকানো ইন্টারন্যাশনালে এবং সেখান থেকেই যাওয়া হবে ম্যাঙ্গালিনো শহরে, যেখান থেকেই শুরু হবে মূল অভিযান। পরদিন প্রফেসর মুখার্জির ইমেলে প্লেনের টিকিট সহ অভিযানের যাবতীয় ডিটেলস পাঠিয়ে দিলেন আদ্রিয়ান স্যাভেজ। ওই অদ্ভুত প্রাণীটির ছবি ও ভিডিও তার মধ্যেই ছিল। ছবি ও ভিডিও দেখে সেটাকে একেবারে গ্রিক পুরাণের গ্রিফিন বলেই মনে হলো, তবে সামনে থেকে না দেখলে পরিষ্কার বোঝা যাবে না। এ প্রসঙ্গে প্রফেসর হিরণ্য মুখার্জির বছর 15 আগে জেনিভাতে অনুষ্ঠিত জীববিজ্ঞানীদের এক সম্মেলনের কথা মনে পড়ে গেল। সেখানে গ্রিসের বিখ্যাত জীববিদ ও জেনেটিক হাইব্রিডাইজেশন বিশেষজ্ঞ ডক্টর হেক্টর সামারাস ও ইতালীয় পশুবিদ প্রফেসর সেলভিও আল বতনি কৃত্রিমভাবে জেনেটিক হাইব্রিডাইজেশনের দ্বারা বিভিন্ন দেশের পুরাণের ও রূপকথায় বর্ণিত কাল্পনিক প্রাণীদের বাস্তবে তৈরির প্রক্রিয়ার কথা বলেছিলেন। সেই সময় তাদের এই প্রস্তাব ও গবেষণাপত্রকে অমূলক বলে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং দুজনকেই সেই সম্মেলনে খুব অসম্মানিত করা হয়েছিল। তারপর তারা দুজনেই নিরুদ্দেশ হয়ে যান। কেউ তাদের আর কোনো খোঁজ পায়নি। মরক্কোর জীববিদ আহমেদ বিন আল খাদুম তাদের সন্ধান করার চেষ্টা করেছিলেন। আজ বছর 10 হলো, তিনিও নিরুদ্দেশ। ডেস্কটপটা অফ করে প্রফেসর মুখার্জি কিছুক্ষণ চিন্তা করলেন। তার মনে একটা সন্দেহ উদয় হলো যে অদ্ভুত পৌরাণিক প্রাণীটির উদয়ের পিছনে এই 3 জন নির্দিষ্ট বিজ্ঞানীর কোনো হাত নেই তো। কিছুক্ষণ চিন্তা করে তিনি উঠে পড়লেন। তারপর তিনি তার ইন্টারন্যাশনাল মোবাইল নম্বর থেকে ফোন করলেন মনোজকে, এবং সে যেহেতু ক্যালিফোর্নিয়াতে রয়েছে তাই প্রফেসর মুখার্জি তাকেও বললেন সান জোসে চলে এসে তার সঙ্গে যোগাযোগ করতে। মনোজকেও এই অভিযানে নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রফেসর মুখার্জি, এবং সে একথা আদ্রিয়ান স্যাভেজকেও জানিয়ে রেখেছে। সান জোসের হোটেল আমেরিকানো ইন্টারন্যাশনালে একে একে উপস্থিত হলেন সবাই। প্রফেসর আদ্রিয়ান স্যাভেজ আগে থেকেই সেখানে সব ব্যবস্থা করে রেখেছিলেন। মার্ক উইলিয়ামসনও এসে গিয়েছেন সান জোসে। তিনিও এই অভিযানে অংশ নেবেন। সঙ্গে থাকবেন তার 2 জন বডিগার্ড, মানে 2 জন সশস্ত্র দেহরক্ষী, রিকার্ডো আর ব্রুনো। উইলিয়ামসন এই অভিযানকে আর্থিক দিক থেকে স্পন্সর করেছেন এবং তিনি শর্ত দিয়েছেন ওই অদ্ভুত প্রাণীটিকে ধরা গেলে তাকে তিনি ব্যবসায়িকভাবে ব্যবহার করবেন। তাই পেড্রো গ্যালেন নামে এক স্থানীয় শিকারীকেও তিনি সঙ্গে নিয়েছেন। তবে তিনি কথা দিয়েছেন প্রাণীটিকে পেলে তাকে জ্যান্ত ধরা হবে, কোনোভাবেই তার প্রাণহানি ঘটানো হবে না। যদিও শিকারী সঙ্গে নেওয়ার ব্যাপারটিতে যথেষ্ট আপত্তি ছিল প্রফেসর স্যাভেজের, কিন্তু যেহেতু অভিযানটি সম্ভব হচ্ছে মার্ক উইলিয়ামসনের দাক্ষিণ্যে, তাই তার কথা মানতেই হয়েছে। প্রফেসর পাবলো ম্যানুলো
এবং প্রফেসর হিরণ্য মুখার্জি হোটেলে চেক ইন করলেন প্রায় একসাথেই। সব শেষে দলের সঙ্গে যোগ দিলেন দলের কনিষ্ঠতম সদস্য মনোজ। পরবর্তী 2 দিন অভিযানের বিভিন্ন বিষয় নিয়ে সবার মধ্যে আলোচনা হলো। দ্বীপটির ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড জনিত অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিলেন পাবলো ম্যানুলো। তৃতীয় দিন সবাই একসঙ্গে রওনা হলেন অভিযানের উদ্দেশ্যে। উইলিয়ামসনের ছোট চার্টার প্লেনে সবাই এসে উপস্থিত হলেন কোস্টারিকার পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত ছোট্ট বন্দর শহর ম্যাঙ্গালিনোতে। ছবির মতো সুন্দর জায়গা, কিন্তু লোকবসতি খুব কম। এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। ক্যাপ্টেন হুগো নেভাদো সেখানে তার বিশেষ জলযান নিয়ে প্রস্তুত ছিলেন অভিযানের বাকি সদস্যদের জন্য। তিনি যেহেতু প্রথম ব্যক্তি যিনি ওই অলৌকিক প্রাণীকে প্রথম দেখেছিলেন এবং ছবি তুলেছিলেন, তাই তাকেই দ্বিতীয়বার ওই জায়গায় অভিযাত্রীদের নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এবার উইলিয়ামসনের বদান্যতায় সরাসরি দ্বীপে জলযানটি নিয়ে যাওয়ার আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে এই অভিযানকারী দলের। জলযানটি বেশ চমৎকার, ছোটর মধ্যে বেশ প্রমোত্তরী বিশেষ, তবে ঠিক ইয়াক নয়, তবে অবশ্য তার কাছাকাছি। সব রকমের সুযোগ সুবিধা রয়েছে এই সিনোরিটা যানটিতে এবং এর গতিও বেশ ভালো। একদিনের মধ্যেই উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন যাত্রীরা। দ্বীপটা খুব ছোট, মাইল 10 বেশি না। একদিনেই সমগ্র দ্বীপটা চষে ফেলা যাবে। অভিযাত্রীর দল ক্যাম্প করলেন সমুদ্রের তীরেই বালির ওপর। ক্যাপ্টেন নেভাদো ও তার 4 সঙ্গী জলযানেই রয়ে গেছেন, বাকিরা পদার্পণ করেছেন বিচে। দুপুরের দিকে লাঞ্চ সেরে অভিযাত্রীর দল দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করার উদ্দেশ্যে বেরোলেন। দ্বীপের দক্ষিণ দিক থেকে সবাই এগোনো শুরু করলো উত্তর দিকে। দ্বীপের মাঝখানটা উঁচু, তার উপর আবার ঢাল উত্তর পূর্ব দিকে নেমে গেছে। পশ্চিম দিকটা অপেক্ষাকৃত উঁচু। কিছুক্ষণ এগোনোর পর যখন ভর দুপুরে সবাই দ্বীপের মাঝখানের বনের মধ্যে প্রবেশ করলো, তখন ওপর থেকে একটা কড়কড় শব্দ শোনা গেল। এই দলের মধ্যে রিকার্ডো আর ব্রুনোর কাছেই রয়েছে 2টো হেসলার অটোমেটিক রিভলভার, আর পেড্রোর কাছে রয়েছে একটা অত্যাধুনিক হান্টিং রাইফেল। এছাড়া উইলিয়ামসনের কাছে রয়েছে একটা পকেট হ্যান্ডগান পিস্তল। বাকি বিজ্ঞানীরা সবাই নিরস্ত। দলের সবাই বিকট আওয়াজটা শুনে ওপরের দিকে তাকানো মাত্র একটা বড়সড় প্রাণীকে আকাশে ডানা ছড়িয়ে উঠতে দেখা গেল। প্রফেসর স্যাভেজ চিৎকার করে উঠলেন, গ্রিফিন, গ্রিফিন! দলের সবাই মাথা উঁচু করে দেখল সেই অদ্ভুত দৃশ্য। একেবারে সত্যি, গ্রিক রূপকথার পেগান মাইথোলজির প্রাণী, অর্ধেক ঈগল অর্ধেক সিংহের মিশ্রণে তৈরি প্রাণী গ্রিফিন উড়ে চলেছে ডানা মেলে তাদের চোখের সামন দিয়ে। যদিও এর আকার যথেষ্ট বড় নয়, প্রাণীটা একটু বেটে গোছের। উইলিয়ামসন চেঁচিয়ে বলে উঠলেন, Chase it! I want it in any cost! সঙ্গে সঙ্গে রিকার্ডো, ব্রুনো আর পেড্রো ছুটল উড়ন্ত পাখিটির পিছনে। বাকিরা যতটা দ্রুত সম্ভব এগোতে থাকলো তাদের পিছন পিছন, কিন্তু কিছুটা দূরে গিয়েই বাঁধা পেতে হলো তাদের। বনটা যেখানে সবুজ ঘাসের সামনে উন্মুক্ত হয়েছে, সেখানেই আসতে দেখা গেল প্রায় 30 আদিবাসী তীর, ধনুক, বর্ষা প্রভৃতি অভিযাত্রী দলের দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে 2 জনের হাতে পুরনো আমলের 2টো রাইফেল দেখা গেল, অর্থাৎ সভ্য জগতের কেউ এদের পিছনে আছে। প্রফেসর হিরণ্য মুখার্জি তাকিয়ে দেখলেন মনোজের চোখ মুখ শুকিয়ে গেছে। এবার বেঁটে গ্রিফিন প্রাণীটি আকাশ থেকে নেমে এসে মাটিতে দাঁড়ালো আদিবাসী যোদ্ধাদের ঠিক সামনে। তারপরই পেছনে ঘোড়ার খুঁড়ের মতো আওয়াজ পাওয়া গেল। আদিবাসী দল তাদের নিশানা বজায় রেখে আস্তে আস্তে 2 পাশে সরে দাঁড়ালো, আর তাদের মাঝখানের পথ ধরে সামনে এগিয়ে এলো সওয়ারি শুদ্ধ 2টি ঘোড়া। না, ঠিক ঘোড়া নয়। অভিযাত্রী দলের সকলে অবাক হয়ে দেখল ঘোড়া দুটির মধ্যে যেটি ধবধবে সাদা, সেটির মাথায় রয়েছে একটি একশৃঙ্গ। ঘোড়াটার মুখে একটা হালকা গোলাপি আভা রয়েছে। প্রফেসর মুখার্জির মুখ থেকে অস্ফুটে আপন ইচ্ছাতেই বেরিয়ে এলো একটা শব্দ, ইউনিকর্ন! ঠিক তার পাশেই এসে দাঁড়ালো কালো ঘোড়াটি। এই ঘোড়াটির দেহের 2 পাশে রয়েছে 2টি বড় পাখনা। এবার মনোজ বলে উঠল, পক্ষীরাজ ওরফে প্যাগোসাস। সবাই এবার ইউনিকর্ন আর পক্ষীরাজকে ছেড়ে তাকালেন তাদের উপরে সওয়ার হওয়া 2 ব্যক্তির দিকে। দুজনেই শ্বেতাঙ্গ,
যদিও দুজনের মুখই গোঁফদাড়িতে ভর্তি। তবুও প্রফেসর হিরণ্য মুখার্জি চিনতে অসুবিধা হলো না এদের দুজনকেই। যিনি সাদা ইউনিকর্নে চড়ে এলেন তিনি হলেন ইতালীয় পশুবিজ্ঞানী সিলভিও আলবাতনি, আর যিনি কালো পক্ষীরাজে সওয়ার হয়ে এলেন তিনি হলেন ডক্টর হেক্টর সামারাস। অভিযাত্রী দলকে দেখে দুজনেই নিজের নিজের সওয়ারি থেকে নেমে এলেন। দুজনেই অভিবাদন জানালেন আগন্তুকদের। তারপর হেক্টর সামারাস আদিবাসীদের তাদের ভাষায় নির্দেশ দিলেন আগন্তুকদের তাদের সঙ্গে নিয়ে আসার জন্য। এবার আল বতনি এগিয়ে এসে আগন্তুকদের কাছ থেকে আগ্নেয় অস্ত্রগুলো নিয়ে নিলেন। তারপর পরিষ্কার ইংরেজিতে বললেন, You do not need these weapons here. সামারাসের নির্দেশ মতো আদিবাসীরা অভিযাত্রী দলকে ঘাসের অঞ্চল পেরিয়ে নিয়ে এলো এক বসতি অঞ্চলে। সেটি যে এই আদিবাসীদের গ্রাম তাতে কোনো সন্দেহ নেই। গ্রামের জনসংখ্যার সর্বসাকুল্যে 100 জনও হবে কিনা সন্দেহ। তার মধ্যে শিশু, বৃদ্ধ এবং নারীরাও রয়েছে। গ্রামের প্রান্তে এক বিশাল কাঠের বাড়ি, টিনের চাল দেওয়া। কাঠের বাড়িটি 2টি অংশে বিভক্ত। সামনের অপেক্ষাকৃত ছোট অংশটিতে প্রবেশ করল সবাই। আদিবাসী দলটি বাড়ির বাইরে থেকে গেল। সবাই যখন বাড়ির মধ্যে ঢুকছে তখন প্রফেসর হিরণ্য মুখার্জি লক্ষ্য করলেন গ্রিফিন আর পক্ষীরাজ বাড়ির বাইরে এসে দাঁড়ালো। ইউনিকর্নটিকে দেখা গেল না। সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলে হেক্টর সামারাস সবাইকে বসতে দিলেন। সবার এবার আরও অবাক হওয়ার পালা। যখন বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন মরক্কো জীববিজ্ঞানী আহমেদ বিন আল খাদুম। সবার অবাক মুখগুলো দেখে তিনজনই মুচকি হেসে নিজেদের মধ্যে একটা দৃষ্টি বিনিময় করে নিলেন। তারপর বলতে শুরু করলেন সামারাস। প্রথমে তিনি নিজের পরিচয় দিয়ে নিলেন, তারপর নিজের কথা বিস্তারিতভাবে বলতে শুরু করলেন ইংরেজিতে, যদিও সেই ইংরেজিতে গ্রিক টান স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। সামারাস বললেন, বছর 15 আগে জেনিভার সম্মেলনে আমার আর আলবার্টনের প্রচণ্ড অপমান করেছিল সভ্য সমাজের বেশিরভাগ বিজ্ঞানী। এই ভারতীয় বিজ্ঞানী প্রফেসর মুখার্জিও সেখানে ছিলেন এবং তিনি দেখেছিলেন যে কিভাবে আমাদের সেখানে লাঞ্ছিত করা হয়েছিল। একমাত্র আমাদের সমর্থনে এগিয়ে এসেছিলেন বিন আল খাদুন। তখনই আমরা ঠিক করি সভ্য জগৎকে আমরা দেখাবো আমাদের বৈজ্ঞানিক প্রতিভার ক্ষমতা। আমাদের দরকার ছিল নিরিবিলি এলাকা। কোস্টারিকায় আমাদের আগে থেকেই যাতায়াত ছিল। এখানে প্রশান্ত মহাসাগরে ভাসমান কিছু ক্ষুদ্র দ্বীপের কথা আমরা জানতাম। তাই কোনো দেশের অন্তর্ভুক্ত না থাকা এই দ্বীপটিকে খুঁজে বের করতে আমাদের অসুবিধে হয়নি। আমরা এখানে অনধিকারে প্রবেশও করি। এখানকার মানুষরা যারা কোনো দেশের নাগরিক হওয়ার সম্মান পাননি এবং এই আদিবাসীদের কথা সভ্য জগতে সেভাবে জানেও না, তারা তখন এক অজানা রোগে সমানে এক এক করে মারা যাচ্ছেন। আমি আর সিলভিও এদের বুড়ো মোড়লকে বোঝাই আমরা এদের বাঁচানোর চেষ্টা করতে পারি এবং আমার তৈরি এক ওষুধে সেই প্রচেষ্টা সফলও হয়। তখনই আমরা এদের বিশ্বাস অর্জন করি এবং এখানে থেকে এখানকার লোকেদের সহযোগিতায় আমরা এখানে গবেষণাও শুরু করি। স্যাটেলাইট সিগন্যাল এখানে আমরা বসাই এবং এজন্য সিলভিও ক্যারিবিয়ান অঞ্চলের স্যাটেলাইট সিগন্যাল হ্যাক করে। আমরা এখানে আমাদের ল্যাবরেটরি তৈরি করি। আমাদের সঙ্গে খাদুনের যোগাযোগ ছিল। ওকে আমরাই বলেছিলাম আমাদের অন্তর্ধানের ব্যাপারে কাউকে কিছু না বলতে। আমাদের গবেষণার প্রয়োজনীয় সামগ্রী সব ওকে জোগাড় করতে বলেছিলাম। ওর সব কিছু কালেক্ট করতে প্রায় বছর 5 লেগে যায়। তারপর আমাদের খোঁজ করার অছিলায় প্রয়োজনীয় জিনিস নিয়ে খাদুন নিজেও নিরুদ্দেশ হওয়ার খবর রটিয়ে এখানে চলে আসে। সেই থেকে আমরা নিরন্তর গবেষণারত আছি এবং বছর 2 আগেই আমরা সফল হই যখন ওই গ্রিফিন প্রাণীটিকে প্রথম তৈরি করি। তারপর একে একে ইউনিকর্ন আর পেগাসিস। প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল এইসব জগৎকে দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেব, আমাদের অপমানের বদলা নেব। কিন্তু এখন আমাদের উদ্দেশ্য বদলেছে। আমরা এখন সৃষ্টির আনন্দ উপভোগ করছি। আমরা এখানে এদের নিয়ে নিজেদের কল্পরাজ্য তৈরি করতে চাই। নিজেদের সৃষ্টির মাঝখানে স্রষ্টা হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের যশ, খ্যাতি, নাম, প্রতিপত্তি কিছু চাই না।
আমরা আর লোভের জগতে ফিরে যেতে চাই না। তোমাদের কাছে আমাদের অনুরোধ, এখান থেকে ফিরে গিয়ে বাইরের জগৎকে তোমরা আমাদের ব্যাপারে, আমাদের আবিষ্কারের ব্যাপারে কিছু জানিও না। এখানেই আমাদের শান্তিতে থাকতে দাও। এ কথা শুনে হা হা করে উঠলেন উইলিয়ামসন। তা হয় না। আমি তোমাদের সম্মান ফিরিয়ে দেব। তোমাদের প্রচুর অর্থ, খ্যাতি, প্রতিপত্তি, তোমরা যা চাও তার ব্যবস্থা করে দেব। শুধু ওই 3টে প্রাণী আর তোমাদের আবিষ্কারের ফর্মুলা নিয়ে তোমরা আমাদের সাথে চলো। সিলভিও আলবার্তনি এবার দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, সামরাসের সিদ্ধান্ত আমাদের 3 জনেরই সিদ্ধান্ত। আমরা আর ফিরে যাব না, তোমরা ফিরে যাও, কিন্তু আমাদের কথা কিছু বলো না, এটাই আমাদের অনুরোধ। আমি ওই প্রাণীগুলোকে নিয়ে যাবই। এমনি এমনি তো এত টাকা আমি খরচ করিনি। ওরা আমাকে পৃথিবীর সব থেকে বড় লোক করে দেবে। তোমরা না আসতে চাইলে না আসো। উইলিয়ামসনের চেহারায় যেন একটা উন্মত্ত মাদকতা এসে গেছে। মার্ক, তুমি অকারণে সমস্যা তৈরি করো না। ওরা যা চাইছে তা হতে দাও। প্রফেসর স্যাভেজ নিরস্ত করার চেষ্টা করলেন উইলিয়ামসনকে। শ্যাট আপ! তোমাদের ফালতু বৈজ্ঞানিক সেন্টিমেন্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি চাই ওই 3টি প্রাণীকে। উইলিয়ামসনের চোখে নগ্ন নলুপাতা ঝরে পড়তে লাগলো। মিস্টার উইলিয়ামসন, প্লিজ আপনি শান্ত হন। এইভাবে প্রবলেম তৈরি করবেন না। এবারে মুখ খুললেন প্রফেসর মুখার্জি। এই পাশের কটেজে আছে আমাদের আগামী আরও প্রজেক্ট। প্লিজ তোমাদের কাছে হাত জোড়ে করছি, আমাদেরকে আমাদের সিস্টেমে থাকতে দাও। তোমরা আমাদেরকে খারাপ কিছু করতে বাধ্য করো না। এবারে খাদুন তার অনুরোধ জানালেন, কিন্তু উইলিয়ামসন দমলেন না। তিনি চট করে তার পকেট থেকে হ্যান্ডগানটা বের করে সরাসরি ঠেকালেন সামারাসের মাথায়। ভালো কথায় কাজ না হলে আঙুল বেঁকাতেও আমি তৈরি। উইলিয়ামসনের গলা হিংস্র শোনালো। সিলভিও বাধা দিতে গেলে রিকার্ডো তার সজোরে মারা ঘুষিতে সিলভিওকে মাটিতে ফেলে দিল। ব্রুনো ছুটে গিয়ে সিলভিওর হেফাজতে থাকা তাদের বন্দুকগুলো নিয়ে নিল। তোমরা ভুল করছো। সামারাস উইলিয়ামসনকে বাধা দেওয়ার শেষ চেষ্টা করলেন, কিন্তু তার মাথায় তখন খুন চেপে গেছে। স্যাভেজ, মুখার্জি আর ম্যানুলো বারবার উইলিয়ামসনকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। একমাত্র মনোজি সবকিছু শুধু পর্যবেক্ষণ করে যাচ্ছিল, কিন্তু একটা মন্তব্য করেনি সে। আসলে পুরো ব্যাপারটাই তো সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। উইলিয়ামসন সামারাস, সেলভিও আর খাদুনকে গান পয়েন্টে বাড়ি থেকে বের করে আনলেন। আদিবাসী দল তাদের সাহেবদের এই অবস্থা দেখে এতটাই হতবাক হয়ে পড়ল যে তারা তাদের অস্ত্র তুলে নিতেও ভুলে গেল। পিছন থেকে প্রফেসর মুখার্জি শুধু স্যাভেজকে বলতে পারলেন, এরা একেবারেই হিংস্র নয়। উইলিয়ামসন বাইরে এসে পেড্রোকে নির্দেশ দিলেন ব্রুনোকে সঙ্গে নিয়ে গিয়ে গ্রিফিনটাকে ধরে আনতে, আর পেগাসিসকে নিয়ন্ত্রণ করার জন্য পাঠালেন রিকার্ডোকে। ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ব্রুনো গ্রিফিনের দিকে অগ্রসর হতেই কোথা থেকে হঠাৎ করে ইউনিকর্নটা ছুটে এসে তার ধারালো সিং ঢুকিয়ে দিল ব্রুনোর পিছন থেকে তার পিঠ বরাবর। সিংটা ব্রুনোর পিঠ দিয়ে ঢুকে তার বুক ফুঁড়ে বেরিয়ে গেল। ব্রুনো একটা পরিত্রায়ী চিৎকার করে নিস্তেজ হয়ে মৃত্যুর করে ঢলে পড়ল। ইউনিকর্ন তার শিং ঝাঁকিয়ে ব্রুনোর দেহটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর সে তার শিং ঢুকিয়ে দিল পেড্রোর পেটে। মুহূর্তে ব্রুনোর মতোই পেড্রোরই একই পরিণতি হলো। ওদিকে পক্ষীরাজ রিকার্ডোর বুকে সজোরে লাথি মেরে তাকে ধরাশায়ী করে ফেলেছে। এরপর আরও কয়েকবার পক্ষীরাজ রিকার্ডোর বুকের ওপর লাথি মারায় তার দেহটাও নিথর নিষ্প্রাণ হয়ে গেল। ক্রোধে অন্ধ হয়ে পক্ষীরাজকে গুলি করতে গেলেন উইলিয়ামসন, কিন্তু তার আগেই তার উপরে ঝাঁপিয়ে পড়ল গ্রিফিন এবং পর মুহূর্তেই উইলিয়ামসনের টুটি টিপে ধরে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিল। 4টে মৃতদেহ পড়ে রইল চত্বরে। সামারাসা, সেলভিও তাদের হাত দেখিয়ে ধীরে ধীরে শান্ত করলেন। অভিযাত্রী দলের বাকিরা তখন আতঙ্কে কাঁপছে। সামারাস এগিয়ে এসে তাদেরকে আশ্বস্ত করলেন, তারপর বললেন, আমরা এমনিতেই এদের হিংসা থেকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু এদের তৈরির জেনেটিক মিউটেশনের দরুন এদের মধ্যে এমন এলিমেন্ট তৈরি হয়েছে যে নিজেদের উপর সামান্য আঘাত আসার সম্ভাবনা দেখলেই এরা অত্যন্ত হিংস্র হয়ে পড়ে। বাইরের জগতের কাছে এদের নিয়ে গেলে বিপদ বাড়তে পারে। তোমরা দেখলে তো কি পরিণতি হতে পারে। তাই তোমাদের আমি শেষবারের মতো অনুরোধ করছি, তোমরা চলে যাও। আমাদের কথা কাউকে বলো না। এই মৃতদেহগুলোর সৎকারের ব্যবস্থা
আমরা করে দেব। বাইরের জগৎকে জানিও আমাদের মতো ওরাও নিরুদ্দেশ হয়ে গেছে। প্রফেসর মুখার্জি সামারাসের হাত ধরে তাকে কথা দিলেন যে তাদের অনুরোধ রাখা হবে। প্রফেসর স্যাভেজ ও পাবলো ম্যানুলো একই প্রতিজ্ঞা করলেন। অবশিষ্ট অভিযাত্রীর দল 3 জন বিজ্ঞানীকে বিদায় জানিয়ে যখন ফেরবার পথ ধরল, তখন পেছনে তাকিয়ে শেষবারের মতো মনোজ দেখল দ্বীপের আকাশে ডানা ছড়িয়ে প্রহরীর মতো উড়ে বেড়াচ্ছে প্রাচীন গ্রিক রূপকথার সেই উঠে আসা প্রাণী গ্রিফিন। আমাদের গল্প গ্রিফিন রহস্য আজ এখানেই সমাপ্ত হলো। বর্তমানের করোনা পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের সমস্ত কলাকুশলীরা যে যার বাড়ি থেকেই কাজ করছে। আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।